ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে তোমাদের যে প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি, প্রশ্নটা আছে নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো, তার সঙ্গেই আছে সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও এবং নোটসের যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ফুল মার্কস পেতে পারো। আর যথেষ্ট সহজ ভাষায় লেখা হয়েছে। পরীক্ষায় প্রশ্নে যা দেওয়া থাকে সেটা যদি ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষক পায়, অর্থাৎ যা প্রশ্ন তার মানে সেই অ্যান্সারটুকু যদি পায়, তাহলে সেক্ষেত্রে নম্বরটা কিন্তু অনেক ভালো আসে। আর প্রশ্নের যে অ্যান্সারটা লেখা হয়েছে তার কোয়ালিটিটা তোমরা দেখো। আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সেক্ষেত্রে সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়। চলো তোমরা আজকের প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা কি ছিল দেখো। প্রশ্নটা ছিল নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো, অর্থাৎ নমুনায়নের উপযোগিতা লিখতে বলা হয়েছে। আর তার সঙ্গেই আছে সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। প্রথমে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে তোমরা দেখো, সেখানে সংক্ষেপে নমুনায়ন কাকে বলে সেটা লিখে দেবে। দেখো, নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যার সাহায্যে সমগ্র থেকে প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচন করা হয়। বিশিষ্ট পরিসংখ্যানবিদ এস.পি. গুপ্ত এবং এম.পি. গুপ্ত তাদের বিজনেস স্ট্যাটিস্টিক গ্রন্থে নমুনায়নের সংজ্ঞায় বলেছেন, নমুনায়ন হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে সমগ্রকে একটি ক্ষুদ্র অংশে পরীক্ষা করে সমগ্রের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তারপরে দেখো নমুনায়নের উপযোগিতা। এখানে কি বলা হচ্ছে, বর্তমানে সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের প্রায় সকল ক্ষেত্রেই সমাজবিজ্ঞানীগণ নমুনায়নকে অধিক যুক্তিযুক্ত হিসাবে বিবেচনা করে থাকেন। নমুনায়নের উপযোগিতা নিম্নলিখিতভাবে আলোচনা করা যায়। এখানে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মিতব্যয়ী পদ্ধতি। নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিনিধিত্বশীল স্বল্প সংখ্যক নমুনা একক থেকে তথ্য সংগ্রহ করা হয়। কাজেই মিতব্যয়িতার বিবেচনায় নমুনায়ন পদ্ধতি বেশ সুবিধাজনক। দ্বিতীয় পয়েন্ট কি বলা হচ্ছে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সীমিত সময়। সীমিত সংখ্যক নমুনা এককের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় বলে তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করার ক্ষেত্রে সময় সীমিত হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট কি আছে, স্বল্প শ্রম। সমগ্রের প্রতি একক পর্যবেক্ষণ করতে যে পরিমাণ শ্রম দিতে হয়, ভালো করে এটা বোঝো, সমগ্রের প্রতিটি একক পর্যবেক্ষণ করতে যে পরিমাণ শ্রম দিতে হয় তার তুলনায় একটি ক্ষুদ্র অংশ পর্যবেক্ষণ করতে অনেক কম শ্রম দিতে হয়। পরের পয়েন্ট আছে দ্রুত ফল লাভ। স্বল্প সংখ্যক নমুনা থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ ও ফলাফল তৈরিতে কম সময় লাগে বলে দ্রুত ফলাফল পাওয়া যায়। তারপরের পয়েন্ট কি আছে, তথ্যের নির্ভরযোগ্যতা। নমুনায়নের সীমিত সংখ্যক নমুনা একক থেকে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধানকারীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় বলে অনেক ভুল ত্রুটি এড়ানো যায়। ফলে তথ্যের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট আছে নিয়ন্ত্রণ রক্ষা করা। নমুনায়নের পরিসর ছোট হওয়ায় এর সার্বিক নিয়ন্ত্রণ রক্ষা করা অপেক্ষাকৃত সহজ হয়। নেক্সট পয়েন্ট কি আছে দেখো,
পুঙ্খানুপুঙ্খ তথ্য নমুনায়নে সমগ্রের প্রতিনিধিত্বকারী একক হতে তথ্য সংগ্রহ করা হয়, ফলে প্রতিনিধিত্বকারী প্রতিটি একক হতে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয়। পরের পয়েন্ট আছে প্রশিক্ষণের সুবিধা। নমুনায়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করার জন্য অপেক্ষাকৃত কম সংখ্যক গবেষণা কর্মীর প্রয়োজন হয়। সংখ্যাগত স্বল্পতার কারণে তাদের সহজেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা যায়। তারপরে কি বলা হচ্ছে পরের পয়েন্টটা, সম্ভাবনা নমুনায়ন। সম্ভাবনা নমুনায়ন দেখো কি বলা হচ্ছে, যে নমুনায়ন প্রক্রিয়ায় সমগ্রের অন্তর্ভুক্ত প্রতিটি এককেরই নমুনা হিসাবে নির্বাচিত হওয়ার কিংবা নমুনায়ন অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। সম্ভাবনা নমুনায়ন 4টি প্রকারভেদ লক্ষ্য করা যায়। 1 নম্বর কি আছে দেখো, 1 নম্বর হচ্ছে সরল নির্বাচনী নমুনায়ন। সরল নির্বাচনী নমুনায়নে সমগ্রকের প্রতিটি এককের নমুনার অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে। এই প্রকার নমুনা বাছাইয়ের ক্ষেত্রে গবেষকের ইচ্ছা অনিচ্ছা কিংবা পক্ষপাতের কোনো সুযোগ থাকে না। অবাধে নির্বিচারভাবে নমুনা বাছাই করা হয়ে থাকে। তারপরে নিয়মানুগ নমুনায়ন, যে পদ্ধতিতে সমগ্র হতে গবেষণার জন্য প্রয়োজনীয় এককগুলির প্রথমটিকে নির্বিচারভাবে বাছাই করে অন্যান্য এককগুলির নমুনা ব্যবধানের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাছাই করা হয় তাকে নিয়মানুগ বলা হয়। তারপরে কি আছে দেখো 3 নম্বর, স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়ন 2 স্তর বিশিষ্ট নমুনায়ন পদ্ধতি। এতে সমগ্রের আওতাভুক্ত বিভিন্ন একককে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথকভাবে স্তরে সাজানো হয়। এই স্তরগুলো সমগোত্রীয় প্রকৃতির। প্রতিটি স্তরের অন্তর্ভুক্ত এককগুলিকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয় এবং প্রতিটি স্তর থেকে কত সংখ্যক নমুনা বাছাই করা হবে তা স্থির করা হয়। পরবর্তীতে প্রতিটি স্তর থেকে নির্বাচিতভাবে কাঙ্ক্ষিত সংখ্যক নমুনা বাছাই করা হয়। নমুনা নির্বাচনের এই প্রক্রিয়াকে স্তরিত নমুনায়ন বলা হয়ে থাকে। তারপরে আছে কি পরের পয়েন্ট আছে গুচ্ছ নমুনায়ন। গুচ্ছ নমুনায়ন 2টি স্তর বিশিষ্ট নমুনায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম স্তরে নমুনা হিসাবে গুচ্ছ নির্বাচন করা হয় এবং দ্বিতীয় স্তরে নির্বাচিত গুচ্ছগুলোর মধ্যে থেকে নমুনা বাছাই করা হয়। যখন সমগ্রক প্রাকৃতিকভাবে ভৌগোলিক দিক থেকে কতিপয় গুচ্ছ বিভক্ত থাকে তখন গুচ্ছ নমুনায়ন পদ্ধতি অনুসরণ করা হয়। গুচ্ছগুলো সাধারণত দেশ, অঞ্চল, গ্রাম, পাড়া ইত্যাদিতে বিভক্ত থাকে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।